হ্যালো ভিউয়ার্স, আমি দেবাশিস ইতিহাস চর্চার ক্লাসে তোমাদের স্বাগত জানাই। 1793 খ্রিস্টাব্দের 22শে মার্চ বাংলা ইস্ট ইন্ডিয়া কোম্পানির গভর্নর জেনারেল লর্ড কর্নওয়ালিস একটি রেগুলেশন জারি করলেন। এই রেগুলেশনে একটি রিমার্কেবল সিদ্ধান্ত নেওয়া হলো বাংলার ভূমি রাজস্ব ব্যবস্থার ক্ষেত্রে। তা ছিল চিরস্থায়ী বন্দোবস্ত বা পার্মানেন্ট সেটেলমেন্ট। 1765 সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি মুঘল বাদশাহ দ্বিতীয় শাহ আলমের কাছ থেকে এই বাংলা প্রদেশের ভূমি রাজস্ব আদায়ের অধিকার পেয়েছিল। তো 1765 থেকে 1793 পর্যন্ত এই যে দীর্ঘ সময়, এই সময় পর্বে দেখা গেল যে বাংলার গভর্নর এবং পরবর্তীকালে গভর্নর জেনারেলগণ ভূমি রাজস্ব আদায়ের ক্ষেত্রে নানান পরীক্ষা নিরীক্ষা তারা করলেন। উদ্দেশ্য একটাই ছিল যে কিভাবে এফেক্টিভ ওয়েতে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির স্বার্থ রক্ষা করে যথেষ্ট পরিমাণে ভূমি রাজস্ব আদায় করা যায় এই বাংলা অঞ্চল থেকে। তো সেই পরীক্ষা নিরীক্ষার উত্তরণ ঘটল 1793 সালে লর্ড কর্নওয়ালিসের এই ঘোষণার মাধ্যমে। তো আজকের ভিডিওতে আমরা মূলত জানার চেষ্টা করব যে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলায় ভূমি রাজস্ব আদায়ের ক্ষেত্রে ঠিক কী কী ব্যবস্থা গ্রহণ করেছিল। তাহলে চলো মূল আলোচনায় যাওয়া যাক। তোমরা জানো যে 1765 খ্রিস্টাব্দে ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন দেওয়ানি লাভ করে সেই সময় বাংলার গভর্নর ছিলেন লর্ড ক্লাইভ। তো ক্লাইভ এই সময় বাংলায় দ্বৈত শাসন ব্যবস্থা প্রবর্তন করেছিলেন। এর আগেই একটা ভিডিওতে আমি দ্বৈত শাসন ব্যবস্থা নিয়ে ডিটেল ডিসকাশন করেছিলাম। তো এই যে দ্বৈত শাসন ব্যবস্থা, এই ব্যবস্থায় বাংলার যিনি নবাব তাকে দেওয়া হয়েছিল অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ার বা নিজামত ক্ষমতা, আর ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে থাকলো রাজস্ব আদায়ের দায়িত্ব বা অর্থনৈতিক ক্ষমতা বলতে পারো। তো দেখা গেল যে কোম্পানি এই সময় দুজন কর্মচারীকে নিয়োগ করলেন নবাবের হয়ে প্রশাসন সামলানোর জন্য। এই দুজন কর্মচারী হচ্ছেন সীতাব রায় এবং রেজা খাঁ। তাদের পদ ছিল নায়েব নাজিম বা নায়েব দেওয়ান। অন্যদিকে কোম্পানি এই যে রাজস্ব আদায়ের অধিকার পেল, সেই দায়িত্বও কিন্তু কোম্পানি নিজের হাতে রাখল না। কারণ ক্লাইভ উপলব্ধি করতে পেরেছিলেন যে এই সময় কোম্পানির যারা কর্মচারী তাদের বাংলার রাজস্ব সংক্রান্ত ব্যাপারে কোনো রকম অভিজ্ঞতা ছিল না। এছাড়া ভাষাগত সমস্যা, এখানকার কালচার বা রীতিনীতি বোঝা এসব তো ছিলই, আর যথেষ্ট লোকবলও ছিল না। তো এই সমস্ত পরিস্থিতি বিবেচনা করে ক্লাইভ যেটা করলেন যে এই রেজা খাঁ এবং সীতাব রায়ের ওপরেই রাজস্ব আদায়ের দায়িত্ব দিয়ে দিলেন। রেজা খাঁকে দিলেন বাংলা অঞ্চলের রাজস্ব আদায়ের অধিকার, আর সীতাব রায়কে দিলেন বিহার ও উড়িষ্যা অঞ্চলের রাজস্ব আদায়ের দায়িত্ব। কোম্পানি যেটা করলো যে মুর্শিদাবাদের দরবারে একজন ব্রিটিশ রেসিডেন্টকে বসিয়ে দিল। সেই রেসিডেন্টের কাজ হবে এই রেজা খাঁ এবং সীতাব রায়ের কাছ থেকে রাজস্বের হিসাব বুঝে নেওয়া। তো প্রথম যিনি রেসিডেন্ট ছিলেন তিনি ছিলেন ফ্রান্সিস সাইকস। তো একটা জিনিস তোমরা খেয়াল করো যে এই 1765 পর বাংলায় ইস্ট ইন্ডিয়া কোম্পানির নামের আড়ালে এই দুজন কর্মচারী সীতাব রায় এবং রেজা খাঁ কিন্তু যথেষ্ট প্রভাবশালী হয়ে উঠছে। প্রথম কথা, নবাবের হয়ে তারা অ্যাডমিনিস্ট্রেশনকে সামলাচ্ছিলেন, আবার রাজস্ব আদায়ের দায়িত্ব তাদের ওপর এসে পড়ল। তো যাই হোক, এই সীতাব রায় এবং রেজা খাঁ বুঝেছিলেন যে তারা যদি নিজের পদে বহাল থাকতে চান তাহলে যথেষ্ট পরিমাণে রাজস্ব কিন্তু আদায় করে দিতে হবে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে। এই কাজের জন্য তারা আমিলদার নামে এক শ্রেণীর কর্মচারীকে নিয়োগ করলো রাজস্ব আদায়ের জন্য। এই আমিলদাররা ছিল অত্যন্ত দুর্নীতিপরায়ণ, অসৎ ও অত্যাচারী। আসলে এই ধরনের লোক নিয়োগ করা হয়েছিল কারণ যাতে বাংলার কৃষকদের কাছ থেকে জোর করে অত্যাচার করে বেশি পরিমাণে রাজস্ব আদায় করা যায়, এবং সেটা হয়েও ছিল। দেখা গেল একটা পরিসংখ্যানে যে নবাব আলীবর্দীর সময় বাংলা অঞ্চলে যে রাজস্ব আদায় হতো তার থেকে প্রায় 3 থেকে 4 গুণ বেশি রাজস্ব এই সময় আদায় করা হচ্ছে। তা সত্ত্বেও ইস্ট ইন্ডিয়া কোম্পানির কিন্তু মন ভরেনি। তো এই একটা প্যাটার্ন সেট করে ক্লাইভ বিলেতে প্রত্যাবর্তন করলেন।
তার জায়গায় নতুন গভর্নর হিসেবে এলেন ভেরেলেস্ট। ভেরেলেস্ট এসে প্রথম যেটা উপলব্ধি করলেন যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির বাংলার রাজস্বের ব্যাপারে কিন্তু প্রত্যক্ষ একটা অভিজ্ঞতা হওয়া দরকার। এছাড়া আমিলদারদের এই যে দুর্নীতি অত্যাচার সে সম্পর্কেও তিনি অবগত হলেন। তো এই ভাবনা থেকে কোম্পানির একদম নিচু স্তরের কিছু কর্মচারীকে উনি সুপারভাইজার হিসেবে নিয়োগ করলেন। সুপারভাইজার মানে যাদের কাজ হবে এই যে আমিলদার তাদের অ্যাক্টিভিটিসকে সুপারভাইজ করা, আর দ্বিতীয় যে কাজ হবে যে বাংলার রাজস্ব ব্যবস্থা সম্পর্কে একটা ধ্যান ধারণা তৈরি করা, যার ভিত্তিতে পরবর্তীকালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি নিজের হাতে রাজস্ব আদায়ের অধিকার গ্রহণ করতে পারে। তো এই সুপারভাইজার নিয়োগ করার পর দেখা গেল যে আমিলদার এবং সিতাব রায় ও রেজা খাঁ কিন্তু রিয়্যাক্ট করলেন। তারা বুঝতে পারলেন যে এর ফলে কোম্পানি ধীরে ধীরে তাদের হাত থেকে ক্ষমতা কিন্তু অধিগ্রহণ করছে। এর পরবর্তী যিনি গভর্নর কার্টিয়ার, উনি এসে সুপারভাইজারদের সংখ্যা আরও বাড়িয়ে দিলেন এবং 70 সালে উনি এই আমিলদারি ব্যবস্থাকে অ্যাবলিশ করে দিলেন। আর দুটো কাজ করা হলো ওনার সময়, সেটা হচ্ছে এই 70-এ পাটনা এবং মুর্শিদাবাদে কন্ট্রোলিং কাউন্সিল অফ রেভিনিউ এবং কলকাতা 71 সালে কন্ট্রোলিং কমিটি অফ রেভিনিউ গঠন করা হলো। এর কাজ হচ্ছে এই সিতাব রায় এবং রেজা খাঁয়ের ক্ষমতাকে আস্তে আস্তে ছোট করে আনা। এর ফলে দেখা গেল যে সিতাব রায় এবং রেজা খাঁ কোম্পানির বিরুদ্ধে একটা চূড়ান্ত প্রতিবাদ জানানোর উদ্যোগ নিলেন। ইন দ্য মিন টাইম বাংলার ইতিহাসে যে দুর্ভাগ্যজনক ঘটনাটা ঘটে গেল সেটা হচ্ছে 76-এর মন্বন্তর, মানে বাংলা 1176-এ এই ঘটনাটা ঘটেছিল আর ইংরাজি 1770 সালে। এই 76-এর মন্বন্তরের ফলে যেটা হচ্ছে যে বাংলার কৃষককুল প্রায় নিশ্চিহ্ন হয়ে গেল। 1/3 কৃষক এই সময় মৃত্যুমুখে পতিত হলো। প্রচুর গ্রামের পর গ্রাম, জমির পর জমি অনাবাদি হয়ে জঙ্গলে পরিপূর্ণ হয়ে গেল। ইস্ট ইন্ডিয়া কোম্পানি বুঝতে পারলো যে তাদের এই যে পদক্ষেপ, সেই পদক্ষেপ কিন্তু ঠিক ছিল না। কোম্পানির লন্ডনের যে কর্তৃপক্ষ মানে কোর্ট অফ ডিরেক্টরস, তারা এই সময় কঠোরভাবে নির্দেশ পাঠালেন পরবর্তী যে গভর্নর তাকে, বললেন যে ইমিডিয়েট বাংলায় এই যে একটা দ্বৈত শাসন ব্যবস্থা চলছে সেটাকে অ্যাবলিশ করা হোক এবং কোম্পানি নিজের হাতে রাজস্ব আদায়ের অধিকার নিয়ে নিক। এই নির্দেশ নিয়ে নতুন গভর্নর হয়ে বাংলায় এলেন ওয়ারেন হেস্টিংস। এসেই উনি যে পদক্ষেপগুলো নিলেন চলো আমরা একটু দেখে নিই। ওয়ারেন হেস্টিংস বাংলায় এসে প্রথম যে কাজটা করলেন যে 1772 সালে উনি দ্বৈত শাসন ব্যবস্থার অবসান ঘটালেন এবং একই সঙ্গে রাজস্ব আদায়ের অধিকার ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে সরাসরি অধিগ্রহণ করে নিলেন। এর ফলে 1765-র পর থেকে সিতাব রায় এবং রেজা খাঁয়ের হাতে এই যে রাজস্ব আদায়ের অধিকার দেওয়া হয়েছিল তার আর প্রয়োজন থাকলো না। ফলে তাদেরকে বহিষ্কার করা হলো এবং তাদের যে পদ নায়েব নাজিম বা নায়েব দেওয়ান, সেই পদও অবলুপ্ত করে দেওয়া হলো। এই সময় বাংলার যে রাজকোষ তা এতদিন মুর্শিদাবাদে ছিল, সেটি মুর্শিদাবাদ থেকে কলকাতায় ট্রান্সফার করা হলো। এরপর ওয়ারেন হেস্টিংস রাজস্ব ব্যবস্থা পরিচালনার জন্য একটি দপ্তর তৈরি করলেন যার নাম হচ্ছে বোর্ড অব রেভিনিউ। এর মেম্বার কারা হবেন? বাংলার গভর্নর স্বয়ং এবং তার কাউন্সিলের কয়েকজন সদস্য। এই বোর্ড অব রেভিনিউয়ের হাতে বাংলা রাজস্বের সুপ্রিম ক্ষমতা রাখা হলো। এইবার যে সুপারভাইজারের পদ এতদিন এক্সিস্ট করছিল সেই সুপারভাইজারের নাম পরিবর্তন করে করা হলো কালেক্টর। এরা জেলা স্তরে রাজস্বের ব্যাপারে দায়িত্বপ্রাপ্ত হলো। ওয়ারেন হেস্টিংস এই সময় যে সিদ্ধান্তটা নিলেন, যেহেতু কোম্পানির রাজস্বের ব্যাপারে কোনো পরিষ্কার ধারণা তখনও তৈরি হয়নি যে কোন গ্রাম বা কোন মহল্লা বা কোন জেলায় কত পরিমাণ রাজস্ব আদায় হতে পারে, তো সঠিক ধারণা না থাকায় উনি নিলামের ভিত্তিতে জমি বন্দোবস্ত দেওয়ার ভাবনা চিন্তা করলেন। এই ভাবনা থেকে উনি একটা নতুন কমিটি তৈরি করলেন যার নাম হচ্ছে ভ্রাম্যমাণ কমিটি বা কমিটি অফ সার্কিট। এই বোর্ড অফ রেভিনিউয়ের কয়েকজন সদস্য নিয়ে এই কমিটি তৈরি করা হলো। এই কমিটি
জেলা স্তরে কালেক্টরদের সাহায্য নিয়ে বিভিন্ন জেলায় ঘুরে জমি নিলামের ভিত্তিতে পরবর্তী 5 বছরের জন্য বন্দোবস্ত দেওয়া হলো। যে ব্যক্তি সর্বোচ্চ পরিমাণ রাজস্ব দিতে স্বীকৃত হলেন তাকে ওই অঞ্চলের জমি ইজারা দিয়ে দেওয়া হলো। তাই এই ব্যবস্থাকে বলা হচ্ছে ইজারাদারি ব্যবস্থা, এবং যেহেতু 5 বছরের জন্য এই ব্যবস্থা করা হয়েছিল তাই একে 5 শালা বন্দোবস্ত বলা হয়। এটি চলেছিল 1772 থেকে 77 সাল পর্যন্ত। এই ব্যবস্থার ফলে যেটা হলো যে বংশানুক্রমিক বহু জমিদার যারা এতদিন বাংলা অঞ্চলে রাজস্ব আদায়ের ক্ষমতা ভোগ করতেন তারা তাদের ক্ষমতা হারালেন এবং নতুন এক ইজারাদার শ্রেণী উঠে এলো। ওয়ারেন হেস্টিংস আরেকটা জিনিস খেয়াল করলেন যে কিছুদিনের মধ্যেই ডিস্ট্রিক্ট লেভেলের যে কালেক্টররা তারা প্রচণ্ড পরিমাণে দুর্নীতিপরায়ণ হয়ে পড়লেন। তারা ঘুষ পারিতোষিক নিয়ে বিভিন্ন ইজারাদারদের সুযোগ সুবিধা দিতে লাগলেন। এর ফলে উনি কালেক্টর পদ অবলুপ্ত করে দিলেন, দিয়ে আবার দেশীয় দেওয়ানদের উনি নিয়োগ করলেন। আর এই দেশীয় দেওয়ানদের তদারকি করার জন্য সমস্ত বাংলা অঞ্চলকে 6টি প্রাদেশিক সমিতিতে ভাগ করা হলো। কি কি ছিল সেই ভাগ? কলকাতা, ঢাকা, মুর্শিদাবাদ, পাটনা, দিনাজপুর ও বর্ধমান। এত কিছু করার পরেও ওয়ারেন হেস্টিংস কিছুদিন পরে বুঝতে পারলেন যে ওনার এই যে ইজারাদারি ব্যবস্থা বা পাঠশালা বন্দোবস্ত তা কিন্তু সাকসেসফুল হয়নি। তার সবচেয়ে বড় যে কারণ সেটা হচ্ছে যে জমির অ্যাকচুয়াল প্রোডাক্টিভ ক্ষমতা কতটা সেটা মোটেই অ্যাসেস করা হয়নি। মানে একটা জমি থেকে কতটা রাজস্ব আদায় হতে পারে সেই হিসাব মোটেই করা হয়নি। অনুমানের ভিত্তিতে জমি নিলাম দিয়ে দেওয়া হলো। এবং আমরা কি বললাম যে বহু পুরনো জমিদার যারা বংশানুক্রমিকভাবে রাজস্ব আদায় করতেন বাংলা অঞ্চল থেকে তারাই নিলামে পেরে ওঠেননি, কারণ তাদের ধারণা ছিল যে একটা নির্দিষ্ট জমি থেকে কতটা রাজস্ব আদায় হতে পারে। যে সমস্ত ভুইফোর ইজারাদার এই সময় এই দায়িত্ব গ্রহণ করেছিলেন তাদের তো বাংলার রাজস্ব সম্পর্কে তাদেরও কোনো এক্সপিরিয়েন্স ছিল না। তারা লোভের বশবর্তী হয়ে নিলামে উচ্চ হারে রাজস্ব প্রদানের স্বীকৃতি দিয়ে এই জমি বন্দোবস্ত নিয়েছিলেন, কিন্তু তারাও সময় মতন রাজস্ব জমা করতে পারলেন না। ফলে দেখা গেল বাংলা অঞ্চলের একাধিক ইজারাদার তাদের যে প্রদেয় রাজস্ব বাকি পড়ে গেল। বিহার অঞ্চলেও তাই, উড়িষ্যাতেও তাই। তো ইস্ট ইন্ডিয়া কোম্পানি যে ভাবনা চিন্তা থেকে এই পাঁচশালা বন্দোবস্ত করেছিল যে একটা স্টেবল আয়, ঠিক আছে, একটা স্থায়ী আয় বাংলা রাজস্ব থেকে হবে, সেইটা মোটেই হলো না। উপরন্তু এর ফলে নানান বিশৃঙ্খলা তৈরি হলো, অনেক ইজারাদারকে অ্যারেস্ট করা হলো, অনেকে পালিয়ে গেলেন, এই সমস্ত গোলযোগ তৈরি হলো। তো এই ফেলিওরের ফলে দেখা গেল যে গভর্নর জেনারেলের যে কাউন্সিল মেম্বার তাদের সঙ্গে গভর্নরের ভীষণ রকম বচসা তৈরি হচ্ছে। এর অন্যতম কাউন্সিল মেম্বার ফিলিপ ফ্রান্সিস, যার নাম কিন্তু এর আগে আমি বলেছিলাম সেই রেগুলেটিং অ্যাক্ট পড়ানোর সময়, তিনি তো এই যে পাঁচশালা বন্দোবস্ত বা যে স্বল্প সময়ের যে ব্যবস্থা এর ভীষণ রকম এগেনস্টে ছিলেন। উনি একটা প্রতিবেদন বের করে 76-এ প্রচার করতে লাগলেন যে বাংলার জমিদারদের সাথে একটা দীর্ঘমেয়াদী রাজস্ব ব্যবস্থা করুক ইস্ট ইন্ডিয়া কোম্পানি। আর 76-এই ওয়ারেন হেস্টিংসও যেটা করলেন যে উনি একটা নতুন কমিশন নিয়োগ করলেন, তার নাম হচ্ছে আমিনি কমিশন। এই কমিশনের কাজ ছিল যে বাংলার রাজস্ব ব্যবস্থা সম্পর্কে একদম খুঁটিনাটি তথ্য বের করা, যে কোনো একটা অঞ্চলে কতটা পরিমাণ রাজস্ব আদায় সম্ভব, সেই অঞ্চলের জমি কতটা উর্বর বা প্রিভিয়াস রেকর্ড কী আছে রাজস্ব আদায়ের ক্ষেত্রে, বা কতটা পরিমাণ রাজস্ব ঠিক করলে সেটা সেই সেটেলমেন্টটা এফেক্টিভ হতে পারে। এই সমস্ত যাবতীয় ইনফরমেশান গ্যাদার করার জন্য এই আমিনি কমিশন ঠিক করা হলো 76 সালে। তো 1777 সালে যখন এই পাঁচশালা বন্দোবস্তের অবসান ঘটল তখন ওয়ারেন হেস্টিংস আর 5 বছরের এই রিস্ক নিলেন না। উনি 1 বছরের মেয়াদে নতুন করে রাজস্ব সংগ্রহের ব্যবস্থা গ্রহণ করলেন এবং এক্ষেত্রে উনি আবার সেই পুরনো জমিদারদের ফিরিয়ে আনলেন এবং ইজারাদারদের সরিয়ে দিলেন। এখন এই সময় রাজস্বের হার কীভাবে ঠিক করা হলো? ঠিক হলো যে প্রিভিয়াস 3 ইয়ারে যে রাজস্ব আদায় হয়েছে তার একটা গড় করা হবে, অ্যাভারেজ।
সেই গড়ের যে মান বেরোবে সেটাই হবে নেক্সট জমিদারদের প্রদেয় রাজস্ব। তো কোনো জমিদার যদি 1 বছর পর ঠিক মতন রাজস্ব পরিশোধ করতে পারেন তো তিনি পরবর্তী বছরে আবার রাজস্ব আদায়ের অধিকার পাবেন। তো এইভাবে 5 শালা বন্দোবস্তের পর 77-এ এসে ওয়ারেন হেস্টিংস 1 শালা বন্দোবস্ত বা 1 বছর মেয়াদি ব্যবস্থা করলেন আবার জমিদারদের সাথে। এই ব্যবস্থাটাই কিন্তু 89 সাল পর্যন্ত চলেছিল বাংলাদেশে। এরপর কর্নওয়ালিস 86 সালে উনি যখন দায়িত্ব গ্রহণ করলেন বাংলার গভর্নর জেনারেল হিসেবে, তো উনি নতুন করে ভাবনা চিন্তা করলেন এবং রাজস্ব ব্যবস্থার ক্ষেত্রে উনি যে পরিবর্তন আনলেন এবার আমরা সেইটা দেখব। বাংলার ভূমি রাজস্ব ব্যবস্থার ক্ষেত্রে কর্নওয়ালিস যে সিদ্ধান্ত গ্রহণ করলেন তার পিছনে কতগুলো ফ্যাক্টর কাজ করেছিল। প্রথম যেটা ছিল যে 1784 সালে যে পিটস ইন্ডিয়া অ্যাক্ট, এই অ্যাক্টে বলা হয়েছিল যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির উচিত স্বল্পমেয়াদী ভূমি রাজস্ব ব্যবস্থার নীতি পরিত্যাগ করে একটা দীর্ঘমেয়াদী নীতি গ্রহণ করা। 1786 সালে কোম্পানির পরিচালক সভা একটি প্রতিবেদনে জানালো যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির উচিত ইমিডিয়েটলি বাংলাদেশের জমিদারদের সঙ্গে দীর্ঘকালীন মেয়াদী একটি ভূমি রাজস্ব ব্যবস্থা গ্রহণ করা। এর ফলে কোম্পানির আয় নিশ্চিত হবে। এছাড়া কর্নওয়ালিস নিজে একজন জমিদার পরিবারের সন্তান ছিলেন, ফলে জমিদারের সঙ্গে ভূমি রাজস্ব ব্যবস্থা এবং সেটা দীর্ঘমেয়াদে করার ক্ষেত্রে উনি নিজেও কিন্তু একটা সদর্থক মানসিকতা পোষণ করতেন। এই ভাবনা চিন্তা থেকেই উনি প্রথম জেলা স্তরের কালেক্টরদের সঙ্গে যোগাযোগ করলেন। এখানে একটু বলে রাখি যে আমি বলেছিলাম যে ওয়ারেন হেস্টিংস 5 শালা বন্দোবস্ত চলাকালীন এই কালেক্টরদের দুর্নীতির ফলে উনি কালেক্টরি ব্যবস্থার বিলোপ করে দেন, কিন্তু পরবর্তী সময়ে 1 শালা বন্দোবস্ত যখন উনি চালু করলেন তখন এই কালেক্টরি ব্যবস্থা আবার উনি ফিরিয়ে এনেছিলেন। তো যাই হোক, কর্নওয়ালিস এই কালেক্টরদের নির্দেশ দিলেন যে বিভিন্ন জেলা স্তরে রাজস্বের রিপোর্ট পেশ করতে। তো দেখা গেল এই রিপোর্ট আসার পর 86 থেকে 89 এই 3 বছর কোম্পানির উচ্চপদস্থ কর্মচারীদের মধ্যে ব্যাপক বিতণ্ডা শুরু হলো যে রাজস্বের ফিউচার যে ব্যবস্থা সেটা কি হওয়া উচিত। এবং এ প্রসঙ্গে সবচেয়ে উল্লেখযোগ্য ছিল স্যার জন শোর ও জেমস গ্র্যান্টের বিতর্ক। জন শোর, যিনি রাজস্ব বিভাগের সচিব ছিলেন উচ্চপদস্থ, তিনি বললেন যে মুঘল আমলে জমিদাররাই ছিলেন জমির মালিক, ফলে তাদের সঙ্গেই কোম্পানির উচিত রাজস্ব বন্দোবস্ত করা, এবং 1787 সালে কোম্পানির যে রাজস্ব আদায় হচ্ছে সেইটাকে একটা বেস করে তার উপরে রাজস্ব ঠিক করা। অন্যদিকে জেমস গ্র্যান্ট কি বললেন, উনি দলিল বিভাগের প্রধান ছিলেন, ওনারও যথেষ্ট এক্সপিরিয়েন্স ছিল। উনি বললেন যে মুঘল আমলে কিন্তু জমিদাররা জমির মালিক ছিলেন না, রাষ্ট্রের সমস্ত জমির মালিক ছিলেন সরকার, দেশের সরকার। ফলে ইস্ট ইন্ডিয়া কোম্পানি চাইলে জমিদারের সাথে বা অন্য যে কোনো ব্যক্তির সাথে এই ধরনের রাজস্ব ব্যবস্থা করতেই পারে। তো উনি যেটা রেফার করলেন, উনি বললেন যে 87 সালকে না বিবেচনা করে 65 সালকে ধরা উচিত, 1765, কারণ 1765তেই ম্যাক্সিমাম রাজস্ব ঠিক করা হয়ে গিয়েছিল এবং এর ফলেই পরবর্তী সময়ে কৃষকরা কিন্তু রাজস্ব ঠিক মতন দিতে পারেনি এবং বহু রাজস্ব অনাদায়ী থেকে গিয়েছিল। তো কর্নওয়ালিস শেষ পর্যন্ত স্যার জন শোরের সঙ্গে অনেকটা একমত হলেন, তবে জেমস গ্র্যান্ট এবং জন শোর উভয়েই চাইছিলেন যে জমিদারদের সঙ্গে আগে অল্প কিছু দিনের জন্য রাজস্ব ব্যবস্থা ঠিক করা হোক, তারপর পরিস্থিতি বিবেচনা করে সেই মেয়াদ বাড়ানো যেতে পারে। তো কর্নওয়ালিসের এখানে একটা নিজস্ব যুক্তি ছিল, উনি চাইছিলেন যে পার্মানেন্ট ব্যবস্থা করতে, চিরস্থায়ী ব্যবস্থা করতে। আসলে উনি আর এক্সপেরিমেন্টের মধ্যে যেতে চাইছিলেন না। উনি বললেন যে এই যে সময়, এই দীর্ঘ সময় ইস্ট ইন্ডিয়া কোম্পানি যথেষ্ট অভিজ্ঞতা অর্জন করেছে, আর এক্সপেরিমেন্ট করা যাবে না। এর ফলে কোম্পানির যে আয় সেটা অনিশ্চিত হয়ে পড়ছে এবং আয় যদি নিশ্চিত না হয় তাহলে সেই আয় কোম্পানি তার বিজনেসে ইনভেস্ট করতে পারছে না। তাছাড়া ইংল্যান্ডের অভিজ্ঞতা থেকে উনি বুঝেছিলেন যে জমিদারদের হাতে যদি
পার্মানেন্ট দায়িত্ব দিয়ে দেওয়া হয়, তাহলে জমিদাররা চেষ্টা করবে সেই অঞ্চলের উন্নতি ঘটাতে, সেখানকার কৃষি ব্যবস্থার উন্নতি ঘটাতে এবং কৃষকদের উন্নতি ঘটাতে। এর ফলে আখেরে কৃষি ও কৃষকের উন্নতি ঘটলে পরোক্ষভাবে বাণিজ্যেরও শ্রীবৃদ্ধি ঘটবে এবং দেশের শ্রীবৃদ্ধি ঘটবে। তো এই সমস্ত লজিক থেকে লর্ড কর্নওয়ালিস নিজে চাইছিলেন যে চিরস্থায়ী বন্দোবস্ত করতে। তো উনি ওনার যে যুক্তি, সেই যুক্তি সাজিয়ে উনি বিলেতে তার প্রতিবেদন পাঠালেন এবং ইমিডিয়েট উনি যেটা করলেন যে 1789 সালে বাংলা ও বিহারে এবং 1790 সালে উড়িষ্যাতে জমিদারদের সঙ্গে 10 বছর মেয়াদি ভূমি রাজস্ব বন্দোবস্ত করলেন, যাকে 10 সালা বন্দোবস্ত বলা হয়। এবং উনি ঘোষণা করলেন যে বিলেত থেকে কনফার্মেশন এলে এই ব্যবস্থাটাই চিরস্থায়ী করে দেওয়া হবে। তো 1793 সালে 1793-তে তখন বোর্ড অফ কন্ট্রোলের সভাপতি ছিলেন হেনরি ডান্ডাস এবং উইলিয়াম পিট ছিলেন প্রধানমন্ত্রী। তারা সম্মতি পাঠিয়ে দিলেন এবং লক্ষ্য করার বিষয় যে তারা 10 দিনের মধ্যেই সিদ্ধান্ত নিয়ে ওনারা ওনাদের যে সম্মতি পাঠিয়ে দিলেন। 1793-এর 22শে মার্চ লর্ড কর্নওয়ালিস এই 10 সালা বন্দোবস্তকে চিরস্থায়ী বন্দোবস্তে কনভার্ট করে দিলেন। কি বলা হলো? এই বন্দোবস্তে বলা হলো যে এখন থেকে জমিদার তালুকদাররা বংশানুক্রমিকভাবে জমি ভোগ দখল করতে পারবে। বছরের নির্দিষ্ট দিনে সূর্যাস্তের মধ্যে তাদেরকে সরকারি কোষাগারে রাজস্ব জমা দিতে হবে। যদি কোনো রাজস্ব অনাদায়ী থেকে যায় তাহলে তার জমিদারির একটা অংশ বা সম্পূর্ণ অংশ বিক্রি করে রাজস্ব পরিশোধ করতে হবে। কোনো প্রাকৃতিক দুর্যোগ বা কোনো পরিস্থিতিতে রাজস্বের কোনো পরিবর্তন ঘটবে না এবং ভবিষ্যতেও এই রাজস্বের কোনো রকম কোনো পরিবর্তন ঘটানো হবে না। জমিদাররা চাইলে জমি বন্ধক বা জমি ঋণ বা দান বা বিক্রি করতে পারেন। এই সমস্ত এগ্রিমেন্ট করে বাংলা, বিহার, উড়িষ্যা অঞ্চলে রাজস্বের যে মোট পরিমাণ স্থির করা হলো তা ছিল প্রায় 2,68,00,000 টাকা। এবং বলা হলো যে এই টোটাল অ্যামাউন্টের 10% রাখবেন জমিদাররা এবং 90% প্রদান করতে হবে সরকারকে। তো এই এত পরীক্ষা নিরীক্ষা, এত গবেষণা, নানান ফেলিওর এবং আপস অ্যান্ড ডাউনসের মধ্যে দিয়ে লর্ড কর্নওয়ালিস 93 সালে এসে যে চিরস্থায়ী বন্দোবস্ত করলেন, তার ইম্প্যাক্ট, তার প্রভাব কি পড়েছিল বাংলার সমাজে, বাংলার কৃষকরা, জমিদাররা বা ইস্ট ইন্ডিয়া কোম্পানি তারা কতটা বেনিফিটেড হয়েছিল, সেটা আমরা জানবো পরবর্তী ভিডিওতে। তাহলে আজ এখানেই আলোচনা শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।